স্নেহের 2024 সালের নতুন বছরের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র নিয়ে। প্রথমে তোমরা সিলেবাসে দেখে নাও কী কী বিষয় তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে থাকবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে ফুল মার্কস থাকবে তোমাদের 25, আর সময় তোমাদের থাকবে 50 মিনিট। তোমাদের সাহিত্যমেলা বই থেকে থাকবে মরশুমের দিনে, হাট, দেওয়ালচিত্র, পিঁপড়ে, ফাঁকি, চিত্রগ্রীব, আশীর্বাদ, এক ভুতুড়ে কাণ্ড আর বাঘ। হজরবলা বই থেকে থাকবে 15 থেকে 27 পৃষ্ঠা। আর ভাষাচর্চা বই থেকে থাকবে শব্দরূপ, বিভক্তি, অনুসর্গ, উপসর্গ, সমুচ্চারিত ভিন্নাত্মক শব্দ, পদান্তর এবং অনুচ্ছেদ রচনা। এবার তোমরা প্রশ্ন কাঠামোটাও দেখে নাও। গদ্য থেকে থাকবে মোট 6 নম্বর, কবিতা থেকে 6 নম্বর, ব্যাকরণ থেকে 4 নম্বর, সহায়ক পাঠ থেকে 5 নম্বর, আর নিমিত্তি থেকে থাকবে 4 নম্বর। ভালো করে তোমরা সিলেবাসটা দেখে নাও। এবার আমরা নমুনা প্রশ্নপত্রটা দেখে নেব। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু তোমরা ষষ্ঠ শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25, আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 5টি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 5 = 5। প্রথম, বসুধারা ব্রত পালন করা হয় বৈশাখ, আষাঢ়, ভাদ্র না কার্তিক মাসে? উত্তর হবে বৈশাখ। পরের প্রশ্ন, দেওয়াল চিত্র সাধারণত এঁকে থাকেন মেয়েরা, পুরুষেরা উভয়ে? উত্তর হবে মেয়েরা। পরের প্রশ্ন, শ্রীফল বলতে বোঝায় বেলকে, আমকে না কাঁঠালকে? উত্তর হবে বেলকে। প্রশ্ন, কেমন যেন চেনা লাগে ফড়িংয়ের, ছোট্ট পাখির, ছোট্ট পিঁপড়ের, কাঠবিড়ালির চলা? উত্তর হবে ছোট্ট পিঁপড়ের। পরের প্রশ্ন, ফাঁকি গল্পে বর্ণিত গাছটি হলো জাম গাছ, বেল গাছ, আম গাছ না বট গাছ? উত্তর হবে আম গাছ। পরের প্রশ্ন, মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের কথাটি বলেছে গাছ, ঘাস, পিঁপড়ে, শরৎকাল? উত্তর হবে পিঁপড়ে। মাটি আমাদের, পৃথিবীটা তোমাদের কথাটি বলেছে পিঁপড়ে। লেখক কার সঙ্গে কোনো দিনই পারেন না? শত্রুর সঙ্গে, ভয়ের সঙ্গে, যুক্তির সঙ্গে না আলস্যের সঙ্গে? উত্তর হবে আলস্যের সঙ্গে। পরের প্রশ্ন, ছোট্ট হলুদ বাঘের বাসা ছিল প্রথমে গভীর জঙ্গলে, পাখিরালয়ে, সুন্দরবনে না সজনে খোলায়? উত্তর হবে পাখিরালয়ে। দুই দাগে রয়েছে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 4 = 4। প্রথম, লাল মোরগের পাঠানো চিঠি কেমন? উত্তর হবে লাল মোরগের পাঠানো চিঠিতে কবি যেন শুনতে পেয়েছেন ভোর জাগানো মিষ্টি সুর। কবি দেখতে পেয়েছেন লাল মোরগের পাখায় সকালবেলার সূর্যের রঙিন ও মিষ্টি হাসি। ধান শব্দটি কোন শব্দ থেকে এসেছে? ধান শব্দটি সংস্কৃত ধান্য শব্দ থেকে এসেছে। পরে হচ্ছে, হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন? তো লিখবে হাটে বেচাকেনা শেষ করে সন্ধ্যার আগে সকলে বাড়ি ফিরে যায় বলে সন্ধ্যা প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকে না। বলছে, মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত কোন কোন উৎসবে আঁকা হয়? তো লিখবে মাটির দেওয়াল চিত্রগুলি সাধারণত আশ্বিন মাসে দুর্গাপুজো ও কার্তিক মাসের দীপাবলি বা অমাবস্যা উপলক্ষে আঁকা হয়ে থাকে। পড়েছে, ঝুমুর গানে কোন মাছের নাম করা হয়েছে? ঝুমুর গানে গেতি মাছের নাম করা হয়েছে। বলছে, পিঁপড়ে কোথায় আশ্রয় নিয়েছিল? তো লিখবে পিঁপড়ে ঘাসের পাতার নিচে আশ্রয় নিয়েছিল। সে বৃষ্টির সময় গাছের পাতা কাঁপছিল কেন? লিখবে বৃষ্টির জোর আঘাতে গাছের পাতা কাঁপছিল। পরে হচ্ছে 3 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 3টি। প্রতিটি প্রশ্নের মান রয়েছে 2 করে 2 × 3 = 6। প্রথম, এই রাস্তার ওপারই এক ভারী মজার দৃশ্য দেখা যায়। মজার দৃশ্যটি কেমন তা নিজের ভাষায় লেখো। মরশুমের দিনে রচনায় পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় গ্রীষ্মের পরিবেশ বর্ণনা প্রসঙ্গে এই মন্তব্যটি করেছেন। গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে, তখন পিচঢালা রাস্তায় দেখা যায় এক মজার দৃশ্য। দূর থেকে দেখলে মনে হবে যেন রাস্তা চিকচিক করছে, আর সেই জলে উল্টো হয়ে পড়েছে দুপাশের গাছের ছায়া। কাছে গেলেই ছবিটা পাল্টে যায়, সেই জল আর গাছের ছায়া উধাও, মরুভূমির মরীচিকার মতো অদৃশ্য হয়ে যায়। ওই মজার দৃশ্যের পিছনে রয়েছে আলোর প্রতিফলনের কারসাজি। আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য এই দৃশ্য আমরা দেখতে পাই। রয়েছে, হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের ছবি কিভাবে কবিতায় ফুটে উঠেছে?
যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট কবিতায় হাটের স্থান ছাড়িয়ে দূরের গ্রামের একটি সুন্দর ছবি এঁকেছেন। দূরে দূরে আলাদা থাকা 10-12খানি গ্রামের মাঝে একটি হাট রয়েছে। সেই হাটে সকালবেলা কেউ ঝাঁটও দেয় না এবং সন্ধ্যাবেলা প্রদীপও জ্বলে না। গ্রামগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এই সব গ্রামের লোকজনের সঙ্গে হাটের সম্পর্ক খুব নিবিড়। প্যারা চেঞ্জ করে লিখবে, হাটের পাশে বয়ে চলেছে একটি নদী। মানুষজন খেয়া পারাপার করে, ওপার থেকে এপার আসে অনেক পশরা। এভাবে চলে গ্রামগুলির মানুষজনের আদান প্রদান। হাট এই গ্রামগুলির একমাত্র প্রাণকেন্দ্র। প্রতি হাটবার সকাল থেকেই হাট বসে, তাই এই সব গ্রাম থেকে বহু ক্রেতা বিক্রেতা এখানে আসে। সব আলো বকের পাখায় ভর করে লুকিয়ে পড়ে। আর অন্যদিক থেকে সাথিয়ারা ক্লান্ত একক লিখবে, একক কাকের পাখায় ভর দিয়ে সন্ধ্যা নামে। সন্ধ্যাবেলা সেই গ্রামগুলিতে সন্ধ্যা প্রদীপের আলো জ্বলে ওঠে। বলছে কোন তিথিতে কৃষিজীবীরা কীভাবে তাদের গৃহসজ্জা করে লেখো। কালী পুজো বা কার্তিক মাসের অমাবস্যা তিথিতে সাঁওতাল, ভূমিজ, খেরিয়া, হো, শবর, ওরাও, মুন্ডা প্রভৃতি সম্প্রদায়ের মানুষ তাদের ঘর সুন্দরভাবে সাজিয়ে তোলে। প্রথমেই পুরো বাড়ি মেরামতি ও লেপামোছা করে পরিষ্কার করে তোলা হয়। তারপর ঘরের উঠোন, গোয়াল, ধানের গোলা, মূল দরজা প্রভৃতি জায়গা আলপনা দিয়ে সাজানো হয়। এছাড় কবি কি দেখে কেমন যেন চেনা লাগে কবির কি দেখে কেমন যেন চেনা লাগে মনে হয়েছে তো লিখবে, কবি অমিয় চক্রবর্তী তার পিঁপড়ে কবিতায় পিঁপড়েদের শব্দহীন ব্যস্ততার চলাফেরা দেখেছেন। তাদের এই চলাফেরার অদ্ভুত ছন্দ কবির কাছে মিষ্টি বধুর বলে মনে হয়েছে। এই চলাফেরায় কবির কাছে কেমন যেন চেনা লাগে। পর হচ্ছে আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল তো লিখবে, শুকনো মরুভূমির পাশে মাটিতে গোপালের বাবা আম গাছ লাগিয়েছিলেন। রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্প পড়ে মনে হয় সেই এলাকায় আম গাছ খুব একটা বেশি ছিল না বললেই চলে। স্বাভাবিকভাবে এই আম গাছটা সকলের আকর্ষণের কেন্দ্রে চলে এসেছিল। এই বাড়িটিকে দিয়েছিল এক অন্য মাত্রা। তাই কেউ বাড়ি কোথায় জিজ্ঞাসা করলে গোপালের বাবা বলতেন কার্জরি নদীর ধার বরাবর পুরীঘাট পুলিশ ফাঁড়ির পশ্চিম দিকে যেখানে পাঁচিলের গায়ে একখানা আমগাছওয়ালা বাড়ি আছে সেইটিই তার বাড়ি। এছাড়াও পুজো বা অন্য কোনো অনুষ্ঠান উপলক্ষে প্রায় সকলেই তাদের আম গাছে শরণাপন্ন হতো। ফলত সকলের মধ্যে একথা প্রচার হয়ে গিয়েছিল গোপালদের বাড়িতে আম গাছ আছে। এভাবেই আম গাছটি তাদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল। বলছে আমি হাঁ করে তাকিয়ে থাকলাম। লেখক কেন তার কথা অসমাপ্ত রেখে হাঁ করে তাকিয়ে রইলেন। লেখক শিবরাম চক্রবর্তী এক ভুতুড়ে কাণ্ড গল্পে প্রাণ একখানা চলন্ত বেবি অস্টিন গাড়িতে উঠে পড়েন। গাড়ি চালকের দিকে তাকিয়ে নিজের যাওয়ার জায়গার কথা বলতে গিয়ে লেখক দেখেন চালকের আসনে কেউ নেই। গাড়ির ইঞ্জিনও বন্ধ, অথচ গাড়িটি একটি নির্দিষ্ট গতিতে নিঃশব্দে সামনের দিকে এগিয়ে চলছে। এতে এত ভয় পান যে শীতের রাতেও ঘামতে থাকেন। হাত পায়ের আঙুল অবশ হয়ে যায়, আর কথা বলতে গিয়ে যেন শক্তি পান না, কেবল হাঁ করে তাকিয়ে থাকেন। চারিদিকে রয়েছে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, দাঁড় কাকের গলার স্বর কেমন ছিল? দাঁড় কাকের গলার স্বর ছিল ভাঙা ভাঙা ও মোটা। পরে যে প্যাঁচা কীভাবে বলল নালিশ বদলাও। প্যাঁচা ঘোলা ঘোলা চোখে চারিদিকে তাকিয়ে চোখ বন্ধ করে এই কথা বলে ওঠে। পরের প্রশ্ন, ন্যাড়া সুর করে কি গান ধরল? ন্যাড়া সুর করে ধরল লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ গানটি। 5 দাগে রয়েছে নিচের যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 3 = 3। প্রথম, সমুচ্চারিত শব্দযুগলের অর্থ লেখো এবং সার্থক বাক্য রচনা করো। আ দন্তস্বরের আশা আর আ তালবস্যরের আশা। আ দন্তস্বরের আশা মানে হচ্ছে আগমন, শুধু যাওয়া আসা, শুধু স্রোতে ভাষা। আশা, আশা মানে আকাঙ্ক্ষা, বড় আশা করে এসেছি গো, কাছে ডেকে লও। পরে পদ কাকে বলে? বাক্যের অন্তর্গত
বিভক্তিযুক্ত ধাতু বা শব্দকে পদ বলে। যেমন আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, এই বাক্যে ব্যবহৃত শব্দগুলি এক একটি পদ। সে বিভক্তি কয় প্রকার ও কী কী? বিভক্তি দুই প্রকার, ধাতু বিভক্তি ও শব্দ বিভক্তি। বলে দ্বিকর্মক্রিয়া কাকে বলে? কোনো বাক্যে দুটি কর্ম থাকলে সেই বাক্যের ক্রিয়াকে দ্বিকর্মক্রিয়া বলে। 6 দাগের নিম্নলিখিত যে কোনো একটি বিষয়ে উত্তর দাও। প্রশ্নের মান 5। প্রথম হচ্ছে অনুচ্ছেদ রচনা করো। বর্ষণমুখর বাংলা। সূর্যের দাবদাহে প্রকৃতি যখন শান্ত, তখন ওই আষাঢ় হাইপেন শ্রাবণ মাসে নীল আকাশ ঘন কালো মেঘে ঢেকে বর্ষা সুন্দরী আসে। মেঘের গর্জন, বিদ্যুতের ঝলকানি আর অবিরাম বারিধারায় বর্ষার সুগমন ঘটে বাংলার বুকে। বর্ষার জলধারা পৃথিবীর শুষ্ক মাটিকে সরাস করে তার বুকে সবুজের কোমল আবরণ এনে দেয়। তৃষ্ণার্ত অরণ্য নবীন ধারায় স্নান করে সজীব হয়ে ওঠে। হাসি মুখে বাংলার কৃষক মাঠে মাঠে বীজ বোনে, চারা রোপণ করে। দিকে দিকে ফুটে ওঠে গাঁদা, বকুল, কদম। শস্য শ্যামলা ধারিত্রীর বুকে সাধারণ মানুষও স্বস্তি পায়। অন্যদিকে বর্ষায় অতিবৃষ্টির ফলে বন্যার সৃষ্টি হয়, ফসল নষ্ট হয়, বর্ষার জল জমে শহরেও দুর্দশা দেখা দেয়। তবে এই বর্ষাতেই ভোজনরসিক বাঙালি ইলিশ উৎসবে মেতে ওঠে। পরের প্রশ্ন রয়েছে পত্র রচনা। রাস্তা সংস্কারের আবেদন জানিয়ে অঞ্চল প্রধানের কাছে একটি চিঠি লেখো। লেখা শুরু করবে। মাননীয় অঞ্চল প্রধান পেশু, তোমরা তোমাদের অঞ্চলের নাম ঠিকানা দেবে। লেখা শুরু করবে মহাশয় দিয়ে কমা দিয়ে শুরু করবে। আমরা দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্র, তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। আমাদের গ্রামে কয়েকটি রাস্তা সংস্কার হলেও আমাদের বিদ্যালয়ে আসার প্রধান রাস্তাটি সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। আগে রাস্তাটি যথেষ্ট প্রশস্ত ছিল, বর্তমানে পণ্যবাহী বিশালাকায় গাড়ি চলাচল বৃদ্ধি পাওয়ায় রাস্তাটি স্থানে স্থানে ভেঙে গেছে। কয়েকটি বড় গর্ত মারণ ফাঁদের মতো হয়ে উঠেছে। প্রায়ই বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক এবং শিক্ষাকর্মীরা ছোটোখাটো দুর্ঘটনার কবলে পড়ছে। রাস্তাটির বেহাল অবস্থার কারণে আমাদের বিদ্যালয়ে যাতায়াতের ক্ষেত্রে ভয়ানক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। আপনি অনুগ্রহ করে রাস্তাটির সংস্কার সাধনের ব্যবস্থা করলে বিশেষ উপকৃত হব। বিনীত। তোমরা তোমাদের স্কুলের নাম দিয়ে লিখবে। দিনহাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, বা ছাত্র যদি কোয়েট স্কুল হয় তাহলে ছাত্রছাত্রী লিখবে, আর যদি বয়েজ স্কুল তাহলে ছাত্রবৃন্দ লিখবে, আর যদি গার্লস স্কুল তাহলে ছাত্রীবৃন্দ লিখবে। আর এদিকে তোমরা তোমাদের স্কুলের ঠিকানা আর যে ডেটে তোমরা চিঠি লিখছো সেই ডেটটাও কিন্তু বসাবে। দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ষষ্ঠ শ্রেণীর বাংলার কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে থাকতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যাও যারা এবছর ষষ্ঠ শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ষষ্ঠ শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। ভালো করে তোমরা কোশ্চেন পেপারটা দেখে নাও। কোথাও লিখতে বা বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না।